যে আমাদের সিস্টেমটা থাকে, ট্রান্সমিশন সিস্টেমে দেখা যায় যে আমাদের ভোল্টেজ যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা কিন্তু ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি থাকে আমাদের ভোল্টেজ 11 কেভি 33 কেভি। এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের এত হাই রেঞ্জের যে ভোল্টেজটা যে আমরা এখানে ইউজ করি এটা কেন? এই হাই রেঞ্জের ভোল্টেজ ইউজ করার কারণে কি আমাদের কোনো সুবিধা আছে? সাপোজ 11 কেভি বা 33 কেভি এত রেঞ্জের ভোল্টেজটাকে তুমি ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ট্রান্সফার করতেছো, তো রিজনটা কি? এত হাই ভোল্টেজ এটার সাথে আমাদের কস্টিং কি রিলেশন, এটার সাথে আমাদের এফিসিয়েন্সি কি রিলেশন, এটার সাথে আমাদের ভোল্টেজ ড্রপের কি রিলেশন, এই ধরনের একটা আমরা ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন আমরা করতে চাচ্ছি যে হাই ভোল্টেজ যে আমি এখানে অ্যাপ্লাই করব সেটার সাথে আমাদের পাওয়ার ফ্যাক্টর, এফিসিয়েন্সি, আমাদের লস, আমাদের কস্ট, অনেকগুলো ফ্যাক্টর এখানে রিলেভেন্ট। এবং আমি প্রুভ করতে চাচ্ছি যে আমাদের ভোল্টেজ যখন আমাদের এখানে হাই হবে তখন হচ্ছে আমাদের এখানে এফিসিয়েন্সি ভালো হবে, ভোল্টেজ ড্রপ কম হবে এবং আদার্স কিছু আমরা এখানে বেনিফিটস আমাদের এখানে আছে। তো সেটাকে তো আসলে এভাবে কথায় বললে তো হবে না, আমাদের ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে আসলে এফিসিয়েন্সি যে আমি বলছি যে এফিসিয়েন্সি ভালো হবে, লস কম হবে, সেটা ম্যাথমেটিক্যালি আমাকে প্রুভ করতে হবে। সে প্রুফটা আমি এখানে দেখব। তো টপিকটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ হাই ট্রান্সমিশন ভোল্টেজ। হাই ট্রান্সমিশন ভোল্টেজের আমাদের সুবিধাগুলো কি কি? এই সুবিধাকে আমরা তিনটা কেস স্টাডি করব। সুবিধাগুলো আমরা যে দেখতে চাচ্ছি সেই সুবিধাগুলোকে আমরা কেস স্টাডি হিসেবে আমরা তিনটা কেস স্টাডি আমরা এখানে আমরা এক্সপ্লোর করব। একটা কেস স্টাডি আমরা প্রথমে যেটা আছে সেটাকে বলা হচ্ছে reduces the volume of the conductor material। মানে এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমার কন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভলিউমটা রিডিউস হচ্ছে। কন্ডাক্টরের ভলিউম রিডিউস হওয়া মানে হচ্ছে কিন্তু আমাদের কন্ডাক্টরের কস্টিং কমে আসবে। তো এটাকে প্রুফ করতে হবে আমাদের। প্রুফটা হচ্ছে ভোল্টেজ বাড়লে আমার কন্ডাক্টরের ভলিউম কমবে। সেটা প্রুফ করার জন্য ম্যাথমেটিক্যালি প্রুফ করার জন্য আমি বললাম যে আমাদের একটা 3 ফেজ ট্রান্সমিশন সিস্টেম আছে। For example, this we are considering a 3-phase system. তো এই 3-phase সিস্টেমের জন্য আমাদের কিছু প্যারামিটার লাগবে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেরাইভ করার জন্য অবশ্যই আমাদের প্রথমে যে জিনিসটা আমাকে মেনশন করতে হবে সেগুলো হচ্ছে all the parameters or variables. So these are the parameters. এই প্যারামিটারগুলো অলরেডি তোমরা জানো কোনটা কি ডিফাইন করে, রাইট? আমাদের বিটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিটেড, বিটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, cos phi হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, L হচ্ছে লেন্থ অফ দ্য লাইন ট্রান্সমিশন সিস্টেমের, R হচ্ছে রেজিস্ট্যান্স পার কন্ডাক্টর, রো হচ্ছে রেজিস্টিভিটি অফ দ্য কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের এরিয়া অফ দ্য ক্রস সেকশন এরিয়া। এখন এই যে আমরা এখন যে ইকুয়েশনগুলো দেখবো, এই ইকুয়েশনগুলো তোমরা অলরেডি জানো, পড়ে আসছো, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো বা এইচএসসি তে পড়ে আসছো, বা ওই ইকুয়েশনগুলোকে আমরা এখন একটা নোটিস আছে, সেটা হচ্ছে মোবাইল দিয়ে এসি কিন্তু তোমার কন্ট্রোল করা যাবে না। এটা নোটিস আসবে কিছুদিন পরে। মোবাইল দিয়ে এসি কন্ট্রোল করার কারণে এসি গুলো হচ্ছে তোমার টেম্পারেচার গুলো এখন ঠিকমতো কাজ করে না। কারণ কোন মুডে এটা কাজ করবে, এসিতে কিন্তু ডিফারেন্ট মুড আছে, ড্রাই মুড আছে, অটো মুড আছে, কুল মুড আছে। এখন দেখা গেল কুল মুডে আছে, তো ড্রাই মুড দিয়ে কাজ করলো, তখন কিন্তু এসি যত টেম্পারেচার কম থাকুক ঠান্ডা কিন্তু হবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে রিমোট দিয়ে কিন্তু আর এসি কন্ট্রোল করা যাবে না, নোটিস তোমাদের চলে আসবে কিছুদিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখন যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনগুলো দেখি তোমরা অলরেডি জানো, ইকুয়েশনগুলো খুব সহজ, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো, অনেকবার দেখছো ম্যাথ করার সময়। লোড কারেন্ট ইকুয়াল টু I ইকুয়াল টু E ডিভাইডেড বাই √3 V cos phi। আচ্ছা, এটা উঠাই দিই, দেখা যায় না? তো এই সূত্র তো আমরা জানি, আমাদের 3 ফেজ সিস্টেম যদি হয়, পাওয়ার ইকুয়েশন কি জানেন? E ইকুয়াল টু √3 cos phi, রাইট? তো এখান থেকে আমরা ইজিলি আমাদের কারেন্ট মান পেয়ে যাবো, কারেন্ট I ইকুয়াল টু V ডিভাইডেড বাই V cos phi।
এটা এখানে লিখেছি। So this is done. Resistance of the conductor আর হচ্ছে আমাদের কি জানি রো আর ইকুয়াল টু রো L বাই A। টোটাল পাওয়ার লস W আমরা জানি কি লস হচ্ছে I স্কয়ার, রাইট? তো আমাদের যে থ্রি ফেজ সিস্টেম আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এগুলো সব মনে জানা। এখন তোমার কি করতে হবে, এই I এর ভ্যালু আর R এর ভ্যালুটা বসাইতে হবে। R এর ভ্যালু তো আমরা জানি, এটা R এর ভ্যালু তো জানি। বসাও, বসানোর পর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে আমাদের v স্কয়ার OL ডিভাইড বাই v স্কয়ার cos স্কয়ার phi a। সো এটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ার লসের ইকুয়েশন। এখন যদি এরিয়া কনসিডার করতে চাই, এখান থেকে দেখো যে আমাদের ওয়াট আছে আর p স্কয়ার OL আছে v স্কয়ার cos phi। এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব, বাকি টার্মগুলো রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। তাহলে টোটাল পাওয়ার লসটা কি হবে? তো আমাদের ক্রস সেকশন এরিয়াটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে বাকি যে টার্মগুলো আছে সবগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তো আমরা পেয়ে গেলাম কি আমাদের এরিয়া। তো এরিয়া থেকে কিন্তু ভলিউম বের করা যায়। আমরা কি জানি, b equal to area multiply length, right? এটা এখানে বলেছে যে আমাদের এরিয়া হচ্ছে a, এর হচ্ছে লেন্থ, আর থ্রি ফেজের জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে তো আমাদের এটা সহজ হয়ে গেল। এটা তো জানি, এইটা যে আছে এখানে বসায় দাও আর l দিয়ে মাল্টিপ্লাই করো। তো মাল্টিপ্লাই করলে এই l লিখে যাবে আমাদের স্কয়ার হয়ে যাবে। এখন তুমি এটা হচ্ছে আমাদের ভলিউম, রাইট? ভলিউম হচ্ছে 3p স্কয়ার রো l স্কয়ার ডিভাইড বাই w v স্কয়ার cos স্কয়ার phi। এখন আমাদের মেইন কনসেপ্ট কি, মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের প্রথমে কি ছিল যে আমাদের হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং হাই ট্রান্সমিশন ভোল্টেজ। তো ভোল্টেজ সাথে আমরা এখন এটা হচ্ছে ভলিউম, ঠিক আছে? তো ভলিউমের সাথে আমরা এখন এই ভোল্টেজের রিলেশন করতে যাচ্ছি। তার মানে কি আমাদের ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কয়ার। আমরা যদি ইকুয়েশন থেকে দেখি, আমাদের ভলিউমের সাথে এখানে আমাদের ভোল্টেজ রিলেশনটা কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল স্কয়ার ইনভার্স, রাইট? বর্গের ব্যস্ত অনুপাতিক যেটাকে বলা হয়। তার মানে আমাদের যদি আমরা এখানে ভোল্টেজটা বাড়ায় দিই তার মানে কি হবে, আমাদের এখানে ভলিউম কমবে। হ্যাঁ, এই যে এল আছে এল স্কয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ভলিউম। ভলিউম হচ্ছে কি এরিয়া ইনটু লেন্থ। এরিয়া তো আমরা জানি, আর লেন্থ হচ্ছে আমরা এল দিয়ে ডিফাইন করছি। বুঝে গেছে? 3 ফেজের জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে আমাদের এই ভলিউম হচ্ছে আমাদের ভোল্টেজের বর্গের ব্যস্ত অনুপাত। সেটাকে বলা হয় তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ট্রান্সমিশন ভোল্টেজ এন্ড পাওয়ার ফ্যাক্টর, অলসো দ্য পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর ব্যস্ত অনুপাত। পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কারণ আমাদের আমরা কি চাই, পাওয়ার ফ্যাক্টর হবে সবসময় ভেরি ক্লোজ টু 1। তো ভেরি ক্লোজ টু 1 করার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর এখানে কি করতে হবে, পাওয়ার ফ্যাক্টরটা আমাদের বাড়াইতে হবে। বাড়াইতে গেলে ডেফিনেটলি হচ্ছে আমাদের যে ভলিউম আছে ভলিউমটা আমাদের কমাইতে হবে। তো এটা একটা কেস স্টাডি যে আমাদের ট্রান্সমিশন সিস্টেম আমরা যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের সুবিধাটা হচ্ছে যেটা হচ্ছে আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের এখানে ভলিউমটা আমাদের এখানে কমে আসে, আর ভলিউম বললে আমাদের এখানে কস্টিং আমাদের এখানে কমে আসে। তো এটা হচ্ছে একটা কেস স্টাডি। বোঝা গেছে ভলিউমের সাথে আমাদের ভোল্টেজের রিলেশনটা? আচ্ছা, 2 নম্বর কেস স্টাডি হচ্ছে ইনক্রিজেস ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তার মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের সাপ্লাই ভোল্টেজের সাথে আমাদের এফিসিয়েন্সিটা হবে, কাইন্ড অফ রিলেশনটা হবে আমাদের কি সমানুপাতিক। ভোল্টেজ বাড়লে এফিসিয়েন্সি তো বাড়বে। এটাকে আমাকে একদম ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। তো কিভাবে প্রুফ করব? আমরা জানি যে ইনপুট পাওয়ার হচ্ছে আউটপুট পাওয়ার প্লাস টোটাল লসেস। তাহলে আমরা আউটপুট পাওয়ারটাকে আমরা পি দিয়ে ডিফাইন করলাম, আর লসেস যে ইকুয়েশনটা সেটা কিন্তু আমরা লাস্ট
স্লাইডে ছিল p স্কয়ার OL ডিভাইড বাই b স্কয়ার cos স্কয়ার phi a এই লসের ইকুয়েশনটা আমি এখানে রিপ্লেস করলাম। এখন আমাদের আরেকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি কি এটা বলতে পারবা? পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে বলা হয় তোমার কারেন্ট ডেনসিটি। এই কারেন্ট ডেনসিটিকে আমি J দিয়ে ডিফাইন করলাম। J ইকুয়াল টু I বাই A, পার ইউনিট এরিয়াতে কি অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এখানে A কি হবে? A ইকুয়াল টু I বাই J, তো এটা এখানে বলা আছে ইকুয়াল টু I বাই J। তার মানে এখন আমাদের A এর ভ্যালুটা এখানে বসায় দাও। এই ভ্যালুটা বসায় দেওয়ার পরে I যে টার্মটা আছে I টার্মটাকে সিঙ্গেল রাখো, কারণ হচ্ছে আমরা কি জানি I হচ্ছে √3 v cos phi ডিভাইড বাই p থ্রি ফেজের জন্য। তো এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে p টাকে কমন নাও, p টাকে কমন নিলে আমরা পাবো হচ্ছে দিস ইকুয়েশন 1 প্লাস √3 j OL ডিভাইড বাই v cos phi। এখন দেখো যে ট্রান্সমিশন এফিসিয়েন্সি আমরা কি জানি? এফিসিয়েন্সি আমরা অলওয়েজ জানি হচ্ছে আউটপুট বাই ইনপুট। আউটপুট হচ্ছে আমাদের p ইনপুট পাওয়ার কি, যেটা আমরা অলরেডি পেলাম, সেটা বসাতে দিলে p ক্যান্সেল হবে। ক্যান্সেল হওয়ার পর এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা এখন একটা বাইনোমিয়াল থিওরিতে আমরা অ্যাপ্লাই করব। তো বাইনোমিয়াল থিওরিতে তুমি যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করো তাহলে পাবা হচ্ছে 1 মাইনাস √3 j OL ডিভাইড বাই v cos phi। এটা মানে হচ্ছে এরকম হবে, সাপোজ ধরো যে 1 ডিভাইড বাই 1 প্লাস a বাই b। এটাকে তুমি যদি বাইনোমিয়াল থিওরিতে অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে আমাদের আসবে কি 1 মাইনাস a বাই b। এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরির নরমাল একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এটার সাথে তুমি এখন এটা কম্পেয়ার করো। সাপোজ এটাকে ধরো a আর এটাকে ধরো হচ্ছে আমাদের b, তাহলে কি হবে 1 মাইনাস a বাই b, তাহলে 1 মাইনাস √3 j OL ডিভাইড বাই v cos phi। এখানে আমরা যে থিওরিটা অ্যাপ্লাই করব সেই থিওরিটা হচ্ছে বাইনোমিয়াল থিওরি। এখন তুমি দেখো যে ট্রান্সমিশন এফিসিয়েন্সি সাথে আমাদের এই ভোল্টেজ রিলেশনটা কি। ও লিখে দিবা? আচ্ছা দেখো সবাই দেখো। দেখি তো সব প্র্যাকটিস করো, আচ্ছা দেখো সবাই। আচ্ছা বলতো যদি এরকম হয় যে আমাদের 1 প্লাস a বাই b 1 ডিভাইড বাই 1 প্লাস a বাই b যদি হয়, সেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি 1 মাইনাস a বাই b। অ্যাপ্রক্সিমেট, নট এক্সাক্ট, অ্যাপ্রক্সিমেট। কাছাকাছি হবে। সাপোজ ধরো যে এই ভ্যালুটার ভ্যালু যদি 10 হয়, এটা 10 হবে না, ধরো যে 9.9 বা 10.1 এরকম কাছাকাছি। নিচের টাকা যদি খরচ করি স্যার ওটা দেওয়া হয়, হয়তো 1 প্লাস b বাই আসে। হ্যাঁ নিচে যদি বলে নিচে যদি খরচ করে এটা উল্টাই দিই, তাহলে 1 প্লাস b বাই আসে। না না ওটা ওই ফর্মুলাতে যাওয়া যাবে না। 1 প্লাস b করলে তো তোমার না, ওটা কিভাবে করতে পারবো? ইনভার্স করতে চাইছে স্যার, এটা তো বাইনোমিয়াল ইনভার্স করা যাবে না, এখানে আমরা বাইনোমিয়াল এই থিওরিটা অ্যাপ্লাই করব। এখানে বাইনোমিয়াল থিওরি হচ্ছে আমরা 1 ডিভাইড বাই 1 প্লাস a বাই b, সেটাকে অ্যাপ্রক্সিমেটলি 1 মাইনাস a বাই b, আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন দেখো যে আমাদের এফিসিয়েন্সির সাথে আমাদের ভোল্টেজের রিলেশনটা কি। এখানে তোমার কারেন্ট ডেনসিটি রো এবং আই যদি সাপোজ কনস্ট্যান্ট হয়, তাহলে আমাকে বলো যে এফিসিয়েন্সি যদি আমি ইনক্রিজ করতে চাই তাহলে ভোল্টেজকে আমাকে কমাতে হবে নাকি বাড়াতে হবে? বাড়াতে হবে। কারণ হচ্ছে এই ভোল্টেজ যদি বাড়ে তার মানে আলটিমেটলি এই সেকশনটা কিন্তু আমাদের কমবে। তার মানে কি 1 মাইনাস সোল ভ্যালু
তার মানে যত আমাদের এভাবে কমবে তত কিন্তু আমাদের এফিসিয়েন্সিটা বাড়বে। সেই কারণে আমাদের বলা হচ্ছে যে আমাদের ট্রান্সমিশন সিস্টেমে ভোল্টেজ যদি আমাদের এখানে ইনক্রিজ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এফিসিয়েন্সিটা কিন্তু আমাদেরকে ইনক্রিজ করবে। তো আমরা আরেকটা কেস স্টাডির মাধ্যমে আমরা দেখলাম। বুঝে গেছে? না বুঝতে বলো। থার্ড কেসটা হচ্ছে ডিক্রিজেস পার্সেন্টেজ ইন লাইন ড্রপ। ভোল্টেজ ড্রপ আমাদের রিডিউস হয়, ভোল্টেজটা কিন্তু বাড়ে কিভাবে? তো লাইন ড্রপ আমরা কি জানি, V = IR। তো R মানে কি R = rho L/A। আবার এখানে তাহলে আমাদের এটা হচ্ছে আবার I/J। তো আমাদের এখানে যেটা হবে যে লাস্ট টাইম আসবে রো, এখানে I ক্যান্সেল হবে, ঠিক আছে? রো LJ। তাহলে পার্সেন্টেজটা কত হবে? পার্সেন্টেজ হিসাব করতে চাই, এটা হচ্ছে আমাদের লাইন ড্রপ। তার টোটাল ভোল্টেজ হচ্ছে V। তো V এক্রস আমাদের লাইন ড্রপ কত হচ্ছে? রো LJ। তাহলে আমাদের 1 এ কত, একসাথে কত, ওই নিয়ম করতে হবে। রো LJ ডিভাইড বাই V, এটা হবে আমাদের rho LJ divided by V multiply 100। তো পার্সেন্টেজ লাইন হচ্ছে আমাদের কি, this one। এখন আমাদের লাইন ড্রপ আমাদের ভোল্টেজ যদি বাড়ায় এখানে, তো লাইন ড্রপ কি হবে আমাদের? কমবে না? তাহলে আমাদের মেইন টার্গেট কি, আমাদের লাইন ড্রপটাকে আমাদের রিডিউস করতে হবে। তো লাইন ড্রপকে কমানোর জন্য অবশ্যই আমাদের ওই V যেটা আছে সেটা আমাদের বাড়ানো লাগবে, ইনক্রিজ করতে হবে। কিন্তু আমরা যে এই যে ভোল্টেজ আমরা দেখলাম, আমরা তিনটা কেসে দেখলাম। একটা হচ্ছে ভোল্টেজ বাড়লে আমাদের প্রথমে ভলিউমটা আমাদের কমে, ভোল্টেজ বাড়লে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ে, ভোল্টেজ যদি বাড়ে আমাদের লাইন ড্রপটা কমে। তিনটা কেস স্টাডির মাধ্যমে। কিন্তু প্রবলেম আছে, লিমিটেশন আছে যে আমরা ভোল্টেজ বাড়াবো কত অ্যামাউন্ট পর্যন্ত বাড়াবো, এটা তো লিমিট থাকতে হবে। নিশ্চয়ই এরকম না যে একদম বাড়াতে 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 ইনফিনিটি পর্যন্ত চলে গেলাম, এরকম করলে হবে না। কারণ হচ্ছে আমরা যদি ভোল্টেজ বাড়াই দেই তাহলে কিন্তু কিছু আমাদের এখানে প্রবলেমস আছে, কিছু লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে যে যত পরিমাণ ভোল্টেজ বাড়াইতে হবে আমাদের ইনসুলেটরের যে ক্যাপাসিটিটা আছে, সেই ক্যাপাসিটি বা আমাদের ইনসুলেটরের যে কস্টিংটা কিন্তু আমাদের এখানে বেড়ে যাবে। আমাদের একটা কন্ডাক্টের ভিতর দিয়ে যে 10 ভোল্ট যায় সেটা প্রোটেক্ট করার জন্য যে কোনো ইনসুলেটর লাগবে। একটা কন্ডাক্টের ভিতর দিয়ে যদি 10 kV যায়, ইনসুলেটর আরো তোমার স্ট্রং হতে হবে না? তাহলে কি আমাদের ইনসুলেটরের এখানে কস্টিংটা বেড়ে যাবে ভোল্টেজ বাড়লে। আরেকটা হচ্ছে ইনক্রিজ দ্য কস্ট অফ ট্রান্সফরমার, সুইচ গিয়ার এন্ড আদার টার্মিনাল অ্যাপারেন্টস। ডেফিনেটলি সাধারণত 10 ভোল্টের জন্য যে ট্রান্সফরমার লাগবে, 10 kV এর জন্য সে ট্রান্সফরমার হবে, আমাদের বিগ ক্যাপাসিটি ট্রান্সফরমার লাগবে। তো বিগ ক্যাপাসিটি ট্রান্সফরমার যখন লাগবে তখন আমাদের কস্টিংটা বেড়ে যাবে। সেই কারণে হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্সটা কিভাবে করব? ব্যালেন্স বিটুইন কস্ট এন্ড পারফরম্যান্স। তার মানে আমাদের কস্টটা এমন একটা মিনিমাম লেভেল রাখতে হবে যে কস্টের জন্য আমাদের পারফরম্যান্সটা বেটার হয়। কাইন্ড অফ ধরো যেটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে আমাদের পারফরম্যান্স। তো কস্টটা আমাদের পারফরম্যান্স বাড়লে আসলে কষ্ট বাড়তে থাকবে। তো এমন একটা ব্যালেন্স পর্যায়ে আসতে হবে যেন কস্ট এবং আমাদের পারফরম্যান্সটা ব্যালেন্স থাকে, যে ওই আমাদের পারফরম্যান্সের জন্য কস্টটাও একটু লো থাকে। জিনিসটা হচ্ছে এরকম। ধরো যে তুমি একটা প্রজেক্ট বানাচ্ছ, সাপোজ তুমি একটা হার্ডওয়্যার বানাচ্ছ, সেই হার্ডওয়্যারে তুমি বললা যে স্যার আমার হার্ডওয়্যার এফিসিয়েন্সি হচ্ছে 95%, কিন্তু এটার জন্য আমাদের কস্ট হচ্ছে 10,000 টাকা। এবং তুমি জানো যে 10,000 টাকা যদি আমি মার্কেটে যাই তাহলে এটা কেউ কিনবে না, কারণ এটা ভেরি এক্সপেন্সিভ। তোমাকে প্রাইসটা 10,000 থেকে কমে আনতে হবে 7,000 বা 6,000। কিন্তু তোমার কন্ডিশন হচ্ছে যদি 10,000 টাকা তুমি 6,000 টাকা আনো তাহলে এফিসিয়েন্সি কিন্তু 95% থাকবে না। এফিসিয়েন্সি তোমাকে একটু কমাইতে হবে, 90% হবে। তখন তুমি চিন্তা করলে ঠিক আছে, না যদি আমাদের 10,000 টাকা থেকে যদি 7,000 টাকা যদি আমি প্রোডাক্টটা করি, এফিসিয়েন্সি যদি 95 থেকে 90% হয়, তারপর প্রোডাক্টটা বাজারে চলবে, তারপর প্রোডাক্টের এফিসিয়েন্সিটা ভালো থাকবে। সো দিস ইজ কল্ড ব্যালেন্স করা। যে কস্টিংটা তুমি কমাচ্ছো, কমানোর সাথে তোমার পারফরম্যান্স যেটা, সেই পারফরম্যান্সটা তুমি চেক করতেছো যে মিনিমাম কি লেভেলের পারফরম্যান্সটা দিলে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটা রান করবে।
দিস ইজ কল্ড ব্যালেন্সিং বিটুইন কস্ট এন্ড পারফরম্যান্স। যে তুমি এখন প্রজেক্টটা এখন 6000 টাকাতে সেল করবা, এফিসিয়েন্সিটা কমতেছে 90%, কিন্তু তুমি জানো যে 90% এফিসিয়েন্সি যদি প্রোডাক্ট বাজারে আসে তারপরে প্রোডাক্টটা সেল হবে। তার মানে তুমি কষ্ট কমাই দাও, কষ্ট কমায় তুমি 6000 টাকা রাখো, এফিসিয়েন্সি তোমার তো 95% দরকার নেই, এফিসিয়েন্সি 90% দিয়ে তুমি প্রোডাক্ট সেল করতে পারতেছো। তোমার এখানে মেইন কনসেপ্ট হচ্ছে কস্টিংটা এবং পারফরম্যান্সটা ব্যালেন্স করতে হবে। দিস ইজ কল্ড ব্যালেন্সিং বিটুইন কস্ট এন্ড এফিসিয়েন্সি বা পারফরম্যান্স। বোঝা গেছে থিওরিটা? এখন আমরা কিছু ম্যাথ করব, ম্যাথগুলো তোমরা অলরেডি পড়ে আসছো। আচ্ছা, তোমরা ট্রান্সমিশন ওয়ার ইকোনমিক্স পড়ছো না, যে ক্যালভিনস ল? ক্যালভিনস লটা কি ছিল? যে ভ্যারিয়েবল অ্যানুয়াল চার্জ ইকুয়াল টু অ্যানুয়াল কস্ট অফ এনার্জি। ওটা রিলেটেড একটা ম্যাথ আজকে করব। দেখো না কি বলা আছে এখানে, বলা আছে তোমার একটা আমাদের বের করতে হবে মোস্ট ইকোনমিক্যাল ক্রস সেকশন। তার মানে আমাদের বের করতে হবে এ। ক্যালভিনস ল যেটা থাকে সেটা কিন্তু আমরা কি বের করি, আমরা এ দিয়ে বের করি। আচ্ছা, আমাদের বের করতে হবে এ বের করতে হবে কোন সিস্টেম জানেন? থ্রি ফেজ ট্রান্সমিশন সিস্টেম, যেটা দেওয়া আছে আমাদের লেন্থ হচ্ছে 1 কিলোমিটার। আমাদের ভোল্টেজ দেওয়া আছে কত? 110 কিলোভোল্ট কনস্ট্যান্ট সাপ্লাই দিচ্ছি। আমাদের একটা ডেইলি একটা লোড প্রোফাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে আমাদের 6 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা, তার মানে একদিনের জন্য, ঠিক আছে? একদিনের জন্য আমাদের কি পরিমাণ আমাদের পাওয়ার আমাদের জেনারেশন হচ্ছে। এবারে এবং এটা হচ্ছে বলা আছে এটা কাইন্ড অফ ভ্যারিয়েবল, যে প্রথম 6 ঘন্টার জন্য আমি দিচ্ছি 20 মেগা, পরবর্তী 12 ঘন্টার জন্য 6, এবং সাথে রিলেটেড হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরগুলো কিন্তু কি প্রত্যেকটা 0.8 আছে। এখন আমাকে বলা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা আছে এটা হচ্ছে একদিনের জন্য, বাট এটাকে আমি রান করব কয়দিনের জন্য? 1 বছরের জন্য, 365 এর জন্য। কস্ট কথা বলা আছে, কস্ট পার কিলোমিটার হচ্ছে আমাদের এখানে 9000 প্লাস 6000 এ। তার মানে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর সেন্টিমিটারে আছে। অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন বলা আছে কত আমাদের? 8%। এনার্জি কস্ট হচ্ছে 6p পার কিলোওয়াট আওয়ার। রেজিস্ট্যান্স পার কিলোমিটার বলা আছে আমাদের 0.176 ডিভাইড বাই 8। তো এই কন্ডিশনের জন্য আমাকে একটু বের করতে হবে ইকোনমিক্যাল এরিয়া। ঠিক আমরা ঠিক আগে যেভাবে ক্যালভিনস ল অ্যাপ্লাই করেছি, এই মেথডের জন্য আমরা ক্যালভিনস লটা এখানে অ্যাপ্লাই করি। খুবই সহজ। আমরা দেখি রেজিস্ট্যান্স তো বলাই আছে অবশ্যই। লাইন ভোল্টেজের কথাও বলা আছে কত? 110 কিলোভোল্ট। এটাকে আমরা ভোল্টেজ নিয়ে গেলাম। এখন আমরা যেহেতু আমাদের লোডটা এখানে ভ্যারি করতেছে, তার মানে আমাদের এখানে কত আছে? 3 ধরনের পাওয়ার জেনারেশন হচ্ছে। টাইমটাও আমাদের ডিফারেন্ট কথা বলা আছে, আমাদের পাওয়ার ফ্যাক্টর কথা বলা আছে। তার মানে এখন আমাদের এই যে আমাদের ডিফারেন্ট সময়ে যে আমাদের ডিফারেন্ট ভ্যালুস, পাওয়ারের যে ভ্যালুস ডিফারেন্ট হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর আছে, সেটার জন্য কিন্তু আমাদের এখন প্রত্যেকটার জন্য আমাদের কারেন্ট আলাদা করে বের করতে হবে। তো কারেন্ট ফর্মুলা তো আমরা জানি, ইকুয়াল টু √3 VI cos phi। তার মানে কারেন্ট কি হবে? কারেন্ট I ইকুয়াল টু P ডিভাইড বাই √3V cos phi। তো পাওয়ার ভ্যালুটা কি হবে? এই পাওয়ার ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে 20 5 6। √3 তো কনস্ট্যান্ট, V টা কি হবে? এটা হচ্ছে cos phi টা কি হবে? এটা সব ক্ষেত্রে আমাদের 0.80 হবে। তার মানে এখানে আমরা I1 পেয়ে যাব, I2 পেয়ে যাব, I3 পেয়ে যাব। তার মানে আমরা তিন ধরনের আমাদের লোড সাইকেলের জন্য আমরা তিনটা কারেন্টের লোড পেয়ে যাব। ঠিক আছে? এখন কারেন্টের ভ্যালু যদি পেয়ে যায়, তাহলে আমাদের কিন্তু এখানে আমাদের এখন লস কিন্তু বের করা সম্ভব, এনার্জি লস। কিভাবে?
প্রথমে একদিনের জন্য হিসাব করব, একদিনের জন্য সূত্র কি 3 I স্কয়ার r মাল্টিপ্লাই t। তো t এর সময় বলাই আছে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 6, তাই না? রেজিস্ট্যান্সের ভ্যালু তোমরা জানো। কারেন্ট লেভেল কয়টা আসবে? 3টা আসবে, রাইট? এখানে 3টা আসবে কারেন্ট লেভেল। এখন ইকুয়েশনে দেখো, ইকুয়েশনে কি বলা আছে? তিনটা ভেক্টর যোগ হয় স্কয়ার হবে। হ্যাঁ, যোগ হবে তিনটা একদিনের জন্য। তো আমাদের ইকুয়েশন দেখি, এটা হচ্ছে 3, ঠিক আছে, এটা হচ্ছে r ডিভাইডেড 1000 এর কারণে কি আমরা কিলোওয়াট আওয়ার নেব। এটা হচ্ছে আমাদের কি i1 i2 i3, এটাতে 6 12। এখন তো নরমাল ক্যালকুলেটরের কাছে যদি করো তাহলে আমাদের ভ্যালু কত আসবে? আমাদের এখানে 66.26 ডিভাইড বাই a কিলোওয়াট আওয়ার। এনার্জি লস যদি পেয়ে যাও তাহলে এখানে কি আমাদের এটা 4 দিনের জন্য ছিল, তাহলে পার অ্যানামের জন্য কত হবে? 365 দ্বারা মাল্টিপ্লাই হবে। তাহলে এনার্জি লস পার অ্যানাম থেকে আমরা এখন বের করব কি অ্যানুয়াল কস্ট। আমরা জানি কি প্রত্যেক কিলোওয়াটের জন্য আমাদের কস্টিং কত হচ্ছে 6p। 6p মানে কত? 6 ডিভাইড বাই 100 মাল্টিপ্লাই হচ্ছে আমাদের কি করবে এনার্জি লস হচ্ছে পার অ্যানামে। তার মানে আমরা কিন্তু অ্যানুয়াল কস্ট অফ এনার্জি পেয়ে গেলাম। ভ্যারিয়েবল অ্যানুয়াল চার্জ কি হবে? 10% অফ দ্য ক্যাপিটাল কস্ট ভ্যারিয়েবল। কোশ্চেনে কিন্তু আমাদের ভ্যারিয়েবল কত বলা ছিল? কত? 6000 a। 6000 a এর উপর 10% নিতে হবে, রাইট? 6000 a 10% হচ্ছে 0.1, তাহলে হয়ে গেল আমাদের কত? 600। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল চার্জ। এখন সহজ হয়ে গেল, ক্যালকুলেট স্লো মোশন আমরা কি জানি? ভ্যারিয়েবল অ্যানুয়াল চার্জ, অ্যানুয়াল কস্ট অফ এনার্জি, ভ্যারিয়েবল অ্যানুয়াল চার্জ হচ্ছে 600 a আর অ্যানুয়াল কস্ট হচ্ছে 1451.01 ডিভাইড বাই a। তো এখান থেকে ইজিলি আমরা এই পেয়ে যাব 1.56 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আমরা সবাই তোলো আজকে আচ্ছা, এখানে বলা আছে এটা ওভার ট্রান্সমিশন লাইন প্যারাবোলিক কনফিগারেশনস। আমাদের এই যে আমাদের যে সেক্টর হচ্ছে, সেক্টরের আমাদের ডিজাইনটা কাইন্ড অফ হচ্ছে প্যারাবোলিক। আমাদের ওয়েট বলা আছে কত? 1.925 কেজি পার মিটার লেন্থ। এরিয়ার কথা বলা আছে হচ্ছে 2.2 সেন্টিমিটার স্কয়ার। আলটিমেট স্ট্রেন কথা বলা আছে 8000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এবং সাপোর্টের কথা বলা আছে যে আমাদের দুটো সাপোর্ট, একটা হচ্ছে A এবং B, এবং হচ্ছে এটা হচ্ছে আনইকুয়াল, রাইট? বাট আমাদের ডিসটেন্সটা হচ্ছে A থেকে B, আমাদের যে স্প্যানটা আছে, লেন্থটা আছে, সেটা হচ্ছে আমাদের 600 মিটার। এবং বলা আছে যে আমাদের A এবং B যে সাপোর্ট আছে ডিফারেন্স হচ্ছে কত? আমাদের 15, তার মানে H হচ্ছে আমাদের 15 মিটার। Calculate the sag from the taller of the two support. তো এখানে কিন্তু আমাদের দুই ধরনের স্যাগ হবে, একটা হচ্ছে S1 একটা হচ্ছে S2। কিন্তু বের করতে হবে এই দুটোর মধ্যে টল কোনটা। টল হচ্ছে আমাদের B সাপোর্ট, রাইট? তাহলে আমাদের বের করতে হবে S2। এবং বলা আছে যে ফ্যাক্টর অফ সেফটি শ্যাল বি 5। সেফটি ফ্যাক্টর নিয়ে আমি একটু পরে বলবো। এবং আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে আইস লোড হচ্ছে 1 কেজি। আইসের ওয়েট দেওয়া আছে এবং উইন্ডের কোনো ইমপ্যাক্ট নেই, देयर इज নো উইন্ড প্রেসার। আচ্ছা, তো আমাদের কি কি ভ্যালুগুলো আছে? ভ্যালুগুলো ফার্স্ট নোট ডাউন করি। লেন্থের কথা বলতে 600, ওয়েট আমাদের ইনিশিয়ালি আইসের জন্য কত বলা আছে? 1 কেজি। এইচ হচ্ছে আমাদের 15, ডাব্লিউ হচ্ছে আমাদের কন্ডাক্টরের ওয়েট 1.925, টেনশন। তো এখানে দেখো যে আমাদের সেফটি ফ্যাক্টর আমি বলেছিলাম 2 হবে, রাইট? কিন্তু সেফটি ফ্যাক্টরটা আমাদের ম্যাথের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 5 ও থাকতে পারে। তখন আমাদের ক্যালকুলেশন কিভাবে হবে? সেই ক্ষেত্রে আমাদের ইউনিটটা দেখতে হবে। এই আলটিমেট স্ট্রেংথের যে ইউনিটটা আছে কত আছে এখানে?
তো টেনশন বের করার জন্য সবসময় আমরা আলটিমেট স্ট্রেংথের সাথে আমরা সেন্টিমিটারতে আমরা ডিভাইড করি, কিন্তু কথা হচ্ছে আমাদের টেনশন যেটা আছে, টেনশনের ইউনিটটা কি? কেজি। কিন্তু এখানে আছে তোমার কি কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তার মানে আমাদের এখন সেন্টিমিটার স্কয়ার কি দেওয়া আছে কোশ্চেনে? 2.2, তার মানে 2.2 সেন্টিমিটারের জন্য আমাদের টেনশন কত হবে সেটা বের করতে হবে। তাহলে 2.2 এর জন্য কি করতে হবে আমাদের এখানে? 2.2 সেন্টিমিটার স্কয়ার দিয়ে গুণ দিলে, গুণ দিলে সেন্টিমিটার স্কয়ার ক্যান্সেল হবে, ক্যান্সেল হলে আমাদের পাবো কত? আমাদের টেনশন ইউনিটটা হবে অনলি কেজি, ঠিক আছে, নট কেজি পার সেন্টিমিটার স্কয়ার। যেটা আমাদের আলটিমেট স্ট্রেন হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার, আমাদের সেন্টিমিটার স্কয়ারটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার একটা উপায়, সেটা হচ্ছে আমাদের এরিয়া যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, ভুল করো না পরীক্ষার সময়। 8000 ডিভাইড বাই 5 মাল্টিপ্লাই হচ্ছে 2.2, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। টোটাল ওয়েট কত হবে? টোটাল ওয়েট তো দেওয়াই আছে, 1.925 প্লাস হচ্ছে 1, 2.95। আমাদের বের করতে হবে কি? S2, ঠিক আছে, সেট অফ দ্য টলার অফ দ্য টু সাপোর্ট। এই দুইটা সাপোর্টের মধ্যে টলার যে পার্টটা আছে সেটার সাপেক্ষে আমাদের সেট বের করতে হবে, S2 বের করতে হবে। তো নেক্সট পার্টটা খুবই সহজ, এটা তোমরা অলরেডি করছো, প্র্যাকটিস করছো। যে দুইটা আমাদের যে লেন্থটা আছে x1 x2 কত? 600। এইটা কি জানি, এইটা হচ্ছে S2 S1। তো আমাদের ইকুয়েশনটা অলরেডি জানি, h এর ভ্যালু হচ্ছে 15, WT বাই 2 কে এখানে কমন নিলে কি আসবে? x2 x1 x2 x1। x2 x1 হচ্ছে আমাদের 600, বসালে কি আসবে? x2 x1, তার মানে x2 x1 হচ্ছে 60, x1 x2 তো 600। এখান থেকে ইজিলি আমরা x1 পেয়ে যাব। তারপর আমাদের নেক্সট হচ্ছে S2 কি WT, এখানে আছে x2, 300 বসাইতে হবে, রাইট? WT তো জানোই, 2T এর ভ্যালু তো জানো। বুঝা গেছে? ফিগার ড্র করো পরীক্ষার সময়, ঠিক আছে? ফিগার আঁকবো নাকি একেবারে? স্যার ফিগারটা তো র্যান্ডমলি আঁকলেই তো হবে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড।